এই বউ, ছাদে মনে হয় কোনো ডাইনি আছে, জলদি বাসায় চলো, ফারাজ আধ ভয়ে বলে ওঠে। চিত্রা চোখ সরু করে প্রশ্ন করে, কেন? ভূতে ভয় পান আপনি? ভূতেদের তো হ্যান্ডসামদের উপর বেশি নজর থাকে, জানো না? নজর লেগে যেতে পারে, তাই যেতে বলছি। চিত্রা ভ্রুকুচকে হাসে। এখানে হ্যান্ডসামকে? ফারাজ এক মুহূর্তে থেমে যায়, উত্তর খুঁজে না পেয়ে চুপ। চিত্রা হেসে বলে, উফ সরি, আপনার কথা তো ভুলে গিয়েছিলাম। ছাদে এখন শুধু বাতাসের শব্দ, দূরের গাছের পাতা হালকা শাসা বাতাস খেলা করছে। চিত্রা এগিয়ে যায় ছাদের শেষের দিকে, পেছন ফিরে ফারাজকে না দেখে হিসিয়ে বলে, আসছেন না কেন? আমি নিশ্চিত বাড়িতে চোর ঢুকেছে, আমার সঙ্গে চলুন, চোর ধরতে হবে। শাড়ির আঁচল কোমরে গিঁট দেয় চিত্রা, এখন তাকে দেখাচ্ছে একেবারেই বাঘিনীর মতন। ফারাজ একটু হেসে বলে, চিত্রা তুমি চোর ধরতে যাচ্ছ, তাও আমাকে একা ফেলে? যাও না, চোরকে নিয়ে বিশ্বাস নেই, যদি চাকু চালিয়ে দেয়। চিত্রা তখন তার হাত ধরে শক্ত করে, আপনি চোরকে ভয় পান? এত ভালো মানুষ আপনি, দুনিয়ায় তো দেখছি আপনার মতন আর কেউ নেই। ফারাজ চিত্রার কথা শুনে মনে মনে একটু হেসে ফেলে। সে তো আর জানে না তার স্বামী এই হাত দুটো কত খুন করেছে, কত রক্তকন্ত যন্ত্রণার সাক্ষী সে। চোর ওদের সামনে চোর কিছুই না। ফারাজ আকাশের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে মনে মনে বলে ওঠে, ওহে আসমান জমিনের মালিক, তোমার এই দুনিয়ায় কিছু পেতে হলে এত অভিনয় কেন করতে হয়? আমি যে ক্লান্ত হয়ে পড়ছি অভিনয় করতে করতে, সত্যিকারের অভিনেতা হয়ে যাচ্ছি, অথচ মঞ্চে পর্দা নামে না, থামে না। চিত্রা ডান হাতে মোবাইল। ফারাজ বলে, তুমি চোরের কাছাকাছি গেলেই আমি ফ্ল্যাশ অন করব। চিত্রা হুম বলে বাঁশের লাঠি তুলে নেয়, কাছে গিয়ে বসাবে একবারই, আজ একেবারে চোরের বেল বাড়ি দিয়ে ভেঙে শরবত করবে। চুপি চুপি পায়ে হেঁটে এগিয়ে যায় ছাদের শেষ কোণার দিকে। আধারে কাউকে স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু দুটো অব্যয় যেন জড়াজড়ি করে দাঁড়িয়ে। চিত্রা লাঠি উঁচু করে, ঠিক তখনই ফারাজ ফ্ল্যাশ অন করে দেয়। আলোর ঝলকানিতে মুহূর্তে চিত্রা ও ফারাজ দুজনে চোখ কোটর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম। কারণ চোখের সামনে খালি চোর নয়, বরং চোরনিও দাঁড়িয়ে আছে, তাও আবার একেবারে কাছাকাছি। একটুর জন্য চুমুতে ব্রেক কষে গিয়েছে তাদের। চিত্রা কি বলবে বুঝতে পারছে না, সে কিছু বলার আগে ফারাজ বলে ওঠে, একটুর জন্য চুমুতে ব্রেক কষে গিয়েছে তাদের। চিত্রা কি বলবে বুঝতে পারছে না, সে কিছু বলার আগে ফারাজ বলে ওঠে, কি গো আমার মাইয়ার জামাই, কুদ্দুসকে জন্ম না দেওয়া দামড়া, শেষে তুমিও তলে তলে ঠেলাগাড়ি চালাচ্ছ? বাহ বাহ, ওয়েট, একটা চ্যাট পোস্ট করতে হবে দেখছি। সামনের শুক্রবার তাহলে বিয়ের দিন ঠিক করি। ফারাজ অভ্রের চোখে চোখ রেখে বলে, আগেই বলে রাখছে, বিয়ের পর কিন্তু বউ নিয়ে আমার চোখের সামনে থাকতে হবে। ফারাজ সেখানে, অভ্র সেখানে। অভ্র মৃদু হেসে উত্তর দিল, আপনাকে ছাড়া কোথাও যাওয়ার কথা শুধু মুখে আনা নয়, চিন্তাতেও আসবে না। হঠাৎই আয়েশা মাঝখান থেকে বলে ওঠে, আমার থেকেও মনে হয় ফারাজ আব্বাকেই বেশি ভালোবাসেন। অভ্র আয়েশার দিকে তাকিয়ে হালকা হাসলো, তাই মনে হলো? আয়েশা নিচু গলায় বলল, তাহলে হয়তো তাই। ফারাজ ভাই আর আমার সম্পর্কটা গাছ শেকড়ের মতন, শেকড় উপড়ে ফেললে যেমন গাছ বাঁচবে না, তেমনি ফারাজ ভাই ছাড়া আমি মৃত। আয়েশা জানে না কেন এমন কথাতেও তার মনে এক বিন্দু খারাপ লাগছে না, বরং যেন একটা শান্তির ঢেউ বইছে ভেতরে। তার মনে গভীরে একটা কণ্ঠধ্বনি হচ্ছে, এই মানুষটাকে যদি একবার ভালোবাসা যায় তাহলে হয় সে প্রাণও দিয়ে দেবে। এই মানুষকে না ভালোবেসে থাকা সত্যি অসম্ভব। নিশুতি রাত, বৃষ্টির স্নিগ্ধতা জেগে থাকা আরাম ছড়িয়ে আছে আশেপাশে। গরমে ক্লান্ত শহর মৃদু শীতল বাতাসে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলছে। সেই নিঃশ্বাসের মাঝে আয়েশার চোখে ঘুম নেই, মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে হাজারো ভাবনা। এই বিয়ে কি সত্যি হবে? সে কি প্রস্তুত এমন এক জীবনের জন্য যেখানে কেউ নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসবে? আয়েশার জীবনে ভালোবাসা অপ্রাপ্তির মতন, অথচ আজ অপর চোখে সে ভালোবাসার প্রতিচ্ছবি স্পষ্ট। বিশ্বাস হচ্ছে না কিছুই। সেই রাতে আয়েশার আর ঘুম আসেনি। বিয়ে হবে তার। সে কি কখনো এত ভেবেছিল তার মনে তার মতন মেয়েকেও
কেউ কি ভালোবাসবে? আয়শা বারবার এপাশ ওপাশ হয়। তার দাদি পাশে শুয়েছে। বাইরে তখন বৃষ্টি নেমেছে। সারাদিনের অসহ্য গরম এখন উধাও, শান্তি লাগছে। রাত তখন শেষের দিকে। হুট করে দরজায় করাঘাত পেতে আয়শা উঠে দাঁড়ালো। তার ভয় করছে না। আয়শা চুপি চুপি দরজা খুলে দেয়। ছাতা হাতে দাঁড়িয়ে আছে একটা লোক। আয়শার হাতে একটা প্যাকেট ধরিয়ে অন্ধকারে মিলিয়ে যায় সে। আয়শা চারপাশে তাকিয়ে দুয়ার এঁটে দেয়। প্যাকেটে হাত বুলায়। ভেতরে অনেক কিছুই আছে, তবে খামে মোড়ানো একটা চিঠি ভাঁজে সে আগে খোলে। অন্ধকার ঘরের মধ্যে চিঠি পড়া যাচ্ছে না। সে প্যাকেটে সবকিছু ভরে লুকিয়ে ফেলে। দাদির দিকে একবার তাকায়, তা ঘুমিয়েই আছে। আয়শা মুচকি হাসে। ফ্যানের দিকে তাকিয়ে হাতে কপালের উপর রেখে গায়ে চাদর টেনে চোখ বন্ধ করে। আপাতত একটু ঘুমাতে হবে, সামনে আবার বিয়ে, কত কাজ। দেখতে দেখতে সপ্তাহখানেক কেটে গেছে। কাল শুক্রবার, অভ্র আয়শার বিয়ে। কোনো আয়োজন ছাড়াই, কোনো গান বাজনা ছাড়াই। এটাই আয়শার স্বপ্নের বিয়ে। মুরব্বীদের কাছে শুনেছে বিয়েতে যত কম খরচ ততই বরকত বেশি। আয়শার দাদি কিছুদিন ধরে স্বাভাবিক আছেন। একমাত্র নাতনির যে এত ভালো ছেলের সঙ্গে কথা হবে জানা ছিল না। তবে বিয়ে নিয়ে চিত্রে ফারাজি বেশি আগ্রহ। বাকিদের কিছু যায় আসে না। এক সপ্তাহ কেটে গেছে। নীরুটাকে এত খুঁজেও কোথাও পাওয়া গেল না। অভ্রটা আবদার করেছে আয়েশার গালে সে নিজে একটু হলুদ লাগাবে। খুব ইচ্ছে তার। পিয়াসও নিশুও কাল বিয়ের পর নিজেদের বাড়ি ফিরে যাবে। তাদের মধ্যে এখন ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। চিত্রাকে ফারাজ জোর করে কলেজে পাঠিয়েছে। জানালার দিকে কলম মুখে নিয়ে চিত্রা কামড়ে যাচ্ছে। ক্লাসে একেবারে শেষের মাথায় বসে আছে সে। ইংরেজি স্যার লেকচার দিচ্ছে। এইসব লেকচার মানুষ শোনে? চিত্রার পাশে যেই মেয়েটি বসে আছে তার নাম মরিয়ম। কলেজে আসার পর থেকে এই মেয়ের সাথেই টুকটাক কথা হয়। বাকিগুলো তো সব এক একটা ন্যাকামির বস্তা। সবগুলো ক্লাসে আসে ছেলে পটাতে। সারাদিন ওয়াশরুমে বসে বসে সাজুগুজু করে। আচ্ছা, তাদের কে বোঝাবে? নীল রঙের ড্রেসের সঙ্গে লাল লিপস্টিক দেওয়াতে নায়িকা নয়, বরং হারপিকের বোতল লাগে। চিত্রা খাতার উপর আঁকিবুকি করে। ধ্যাত, আর ভালো লাগছে না। কাল আয়েশার বিয়ে, আর আজ জোর করে ধরে বেঁধে ফারাজ তাকে কলেজে পাঠিয়েছে। এসব কি মানা যায়? এখনো কত কি কেনাকাটা বাকি। এমন নাকি স্বামী হয়। চিত্রার মনে মনে ঠিক করে পরীক্ষায় বারবার ফেল করবে। একসময় না একসময় ফারাজ বিরক্ত হয়ে তার লেখাপড়া বন্ধ করেই দেবে। চিত্রা ব্যাগে একটা খাতা ছাড়া কিছুই নেই। সে ব্যাগ বোঝাই করে হাবিজাবি খাবার নিয়ে এসেছে। শেষ বেঞ্চে বসে বসে ক্লাসের আড়ালে সব গিলছে। ব্যাগ থেকে আলুস বের করে বেঞ্চের নিচে প্যাকেট রেখে পাশে বসা সেই সাদাসিধা মারিয়া নামক মেয়েটিকে ও ডেকে বলে, খেয়ে দেখো, মজা আছে। চিন্তা করবা না, আমার ব্যাগে আরো অনেক আছে। স্টারশিপের জুসও আছে। তুমি একটা খাও, আমি একটা খাই। মেয়েটার মুখটা সবসময় কেমন যেন বিষণ্ণ থাকে। সে কাঁপতে থাকা হাতে প্যাকেট থেকে একটা চিপস নিয়ে মুখে দেয়। তার এসব খাওয়া হয় না। সে টিফিনে ভাত আনে। সবাই তাকে নিয়ে মজা করে। দেখে টিফিন টাইমে যখন সবাই ক্লাস থেকে বেরিয়ে যায় তখন এক কোণে বসে ভাত খায়। মেয়েটাকে এখনো চিত্রার গরম ভাত খেতে দেখেনি, কাঁচামরিচ পেঁয়াজের সঙ্গে। সেদ্ধ আলু চটকে একটা ভর্তা নিয়ে আসে। পান্তা দিয়ে আলু সেদ্ধ খায়। চিত্রার খারাপ লাগে। চিত্রাকে ফারাজ রোজ এত এত মজার মজার খাবার কিনে দেয়। চিত্রা সেখান থেকে মারিয়াকে না দিয়ে খেলে আজকাল তার গলা দিয়ে খাবার নামতে চায় না। তুমি কি কিছু নিয়ে চিন্তায় আছো? মারিয়াকে জিজ্ঞাসা করে চিত্রা। না, জবাব দেয় মারিয়া। তবে চেহারা দেখে বোঝা যাচ্ছে কিছু না কিছু তো একটা হয়েছে। চিত্রা জোর করে না। হুট করে স্যার চিত্রাকে উদ্দেশ্য করে, এই মেয়ে, কি খাচ্ছ? দাঁড়াও দাঁড়াও বলছি। দাঁড়াও দাঁড়াও বলছি। তুমি সামনে এসে দাঁড়িয়ে থাকো, সবাই একটু দেখুক কত বড় সেলিব্রিটি তুমি। চিত্রা এটার আশাই ছিল না। এত ছোট লোকই কোনা সহ্য হয় না। তাকে দাঁড় করানোর হচ্ছে। এই কলেজটা কাদের জমির উপর তৈরি হয়েছে এই লোকের কি জানা আছে? মাসের পর মাস এই কলেজের উন্নতির জন্য কারা ডোনেশন করছে তাও কি জানে? সবাই চিত্রাকে দেখে হাসছে। সে মুখ ফিঞ্চি কেটে সামনে এসে দাঁড়ায়। তার সেলোয়ারে সে একটা পকেট বানিয়েছিল। ওইখানে
বড়ইয়ের আচার আছে, বের করে খাবে নাকি? এই লোক তো এমনিতেই তাকে শাস্তি দিয়েছে, এখন আর খেলেই বা কি হবে? চিত্রা পকেট থেকে আচার বের করতে যাবে, তার আগে ক্লাসের দারোয়ান এসে বলে, স্যার পোলাপানদের চুপ করাইয়া ঠিকঠাক ভাবে জায়গায় বসতে বলেন, অধ্যাপক আসতেছে, সঙ্গে গেস্টও আছে। ইংরেজি টিচার জলদি চিত্রাকে জায়গায় বসতে বলে। চিত্রা এসব কিছু যায় আসে না, সে বড়ইয়ের আচার খেতে খেতে জায়গায় বসে। অমনি ক্লাসে অধ্যক্ষতা প্রবেশ করে, তার সঙ্গে আজকে একজন স্পেশাল অতিথি এসেছে। চিত্রা জায়গা থেকে কোনোমতে দাঁড়িয়ে ব্যাগটার মধ্যে থাকা আরেকটা কিছু খাওয়ার জন্য বের করছিল, তখনই কে আসলো কে গেল তাতে কিছু যায় আসে না তার, তবে আশেপাশ থেকে মেয়েদের গলার স্বর কানে আসে, আরে আরে দেখ কত হ্যান্ডসাম ছেলেটা, উনি কি সিঙ্গেল? এই ভাই, আমি ওনাকে না পেলে আজ থেকে আর ভাতই খাবো না। চিত্রা মাথা তুলে সামনে তাকাতেই তার চক্কর চলে আসে, দুটো ক্ষীণ দৃষ্টি তার দিকে চেয়ে আছে, কারণ স্পেশাল অতিথি আর কেউ নয় বরং তার স্বামী ফারাজ এলাহি। ফারাজ তার দিকে এক নজর চেয়ে অধ্যক্ষের ডাকে সাড়া দেয়। সে ভয়ে জলদি খাবারগুলো লুকিয়ে ফেলে। গোপন বিষয় ফাঁস হয়ে গেল রে, রাতে লোকটার বিশেষ ক্লাস শুরু হয়ে যাবে, কিন্তু তাতে কি, সে ওই ক্লাসেই করতে চায়। এই ঘোড়ার ডিমের লেখাপড়া করে লাভ, কোনো মাথামোটা যে এসব লেখাপড়া আবিষ্কার করেছে তাকে পেলে চুল নেড়া করে মাথায় তবলা বাজাতো সে। কেমন লাগছে ফারাজ এলাহি? এটা কমার্সের ক্লাস, আপনার ফ্যামিলির মেম্বার নিরু তো অনার্সের ছাত্রী। তবে এই ক্লাসেও একজন আছে। কি বলছেন? আমাকে বলবেন না? তাহলে আমি তার বিশেষ কেয়ারে ব্যবস্থা করতাম। ফারাজ চিত্রার দিকে তাকে ইশারা করে বলে, মিসেস ফারাজ এলাহি, আই মিন মিসেস চিত্রা, আমার ওয়াইফ। অধ্যক্ষ নিজে অবাক হন। এই কলেজে এলাহি বাড়ির সম্পত্তির মধ্যেই পড়ে, এত বড় মানুষের স্ত্রী এখানে বসে, তা কি করে যে অজানা রয়ে গেলেন। ফারাজ এলাহির সামনে লজ্জায় পড়তে হলো। এদিকে ক্লাসের ইংরেজি টিচার তো মনে মনে খোদার নাম জপে যাচ্ছেন। কলেজে যাদের তাদের বাড়ির বউকেই এখানে দাঁড় করিয়ে রেখেছিল, যদি ফারাজ এলাহির কাছে নালিশ করে আর তখন এলাহি তার চাকরি খেয়ে ফেলে। চিত্রা উঠে দাঁড়ায়, সে সবগুলো আচার একেবারে মুখে ঢুকিয়েছে, দেখে কথা বলতে পারছে না। ক্লাসে মেয়েদের তো চোখ বেরিয়ে আসার উপক্রম। এই খাদক মেয়ের এত সুন্দর জামাই কি করে সম্ভব? সেই দিন বাড়ি ফেরার আগে চিত্রা কলেজের বিরাট একটা কাণ্ড করে এসেছে। যেই মেয়ে তার স্বামীর দিকে নজর দিয়েছিল, তার পিঠের জামা সাথে পিন দিয়ে চোরের মতন কাগজ লাগিয়ে দিয়েছে, তার মধ্যে বড় করে লেখা, হারপিকের বোতল আরেকবার আমার হাজবেন্ডের দিকে নজর দিলে চোখ তুলে শুকরকে খাওয়াবো। আমাকে ভালো করে চিনিসনি, আমি হলাম মিসেস ফারাজ এলাহি, ফারাজের আগুন সুন্দরী। ফুটপাতের ধারে দাঁড়িয়ে আয়েশা আর চিত্রা ফুচকা খাচ্ছে। ফারাজ আগেই নিষেধ করেছিল, কিন্তু কে শোনে কার কথা। চিত্রা একে একে 3 প্লেট ফুচকা শেষ করে ফেলেছে। ফারাজ অবাক হয়ে চেয়ে থাকে তাদের দিকে। এই ছোটখাটো মেয়েটার পেটে এত খাবার কোথায় যায়? ভেতরে বুঝি কোনো গুপ্তধনের গুহা আছে? আয়েশার বিয়ের শাড়িটা কেনা বাকি ছিল, লাল টুকটুকে বোনা সাজলে কেমন যেন অপূর্ণ লাগে। যদিও আয়েশা সেসব চায়নি। গাড়ির দরজার পাশে থেকে ফারাজ হঠাৎ বলে ওঠে, এই অভ্র, তুই গাড়িতে উঠে বস, কথা আছে। অভ্র কিছু না বলেই উঠে বসে। যাওয়ার আগে সে আয়েশার দিকে চেয়ে বলে, বৃষ্টি নামবে, জলদি খাওয়া শেষ করে গাড়িতে আসো, আর হ্যাঁ, তুমি কিন্তু ব্যাক সিটে বসবে। চিত্রা তৎক্ষণাৎ গলা খাকারি দেয়। অভ্র লজ্জায় মাথা নিচু করে। আয়েশাও কেমন যেন অস্বস্তি বোধ করে, কিন্তু কি আর করা যায়? আকাশ আলীর মুখে লাগাম নেই, যখন যা মনে চায় বলে ফেলে। অভ্র গাড়ির দিকে এগিয়ে যায়, পেছনে চিত্রা আর আয়েশা ফুচকা খাওয়া চালিয়ে যায়। মামা, এত কিপটে কেন আপনি? চিত্রা ফুচকাওয়ালাকে ঘাড় ফিরিয়ে বলে, মরিচটা একটু বাড়ান তো। ফুচকাওয়ালা কাজ ঝাঁকিয়ে জবাব দেয়, বেশি মরিচ খাইলে কি সকালে কষ্ট হইব বেশি? আমার কষ্ট হইলে আপনার কি?
দেন, মরিচটা দেন। ফুচকাওয়ালা মাথা নাড়াতে নাড়াতে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় বাটিতে। চিত্রা বাটির দিকে তাকিয়ে হঠাৎ থমকে যায়। বুকের ভেতর এক ধরনের অচেনা হাহাকার নেমে আসে। আজ অনেকদিন পর ফুচকা খেতে এসেছে সে। সেই দিনটার পর এই প্রথম। সেই দিনের ভয় এখনো তার মনের অন্ধকার দাগ কেটে রেখেছে। শোক হয়তো ধীরে ধীরে কেটে গেছে, কিন্তু সেই ছোট্ট ছেলেটার জন্য মন এখনো কেঁদে ওঠে। সেই রক্তাক্ত স্মৃতি, সেই আর্তনাদ কিছুতেই মোছা যায়নি, শুধু ছাপ হয়ে গেছে হৃদয়ের গহীনে। হত্যাকারী এখনো ধরা পড়েনি। মাঝে পত্রিকায় তার ছবি ছাপা হয়, নিখোঁজ ট্যাগ, কিন্তু কোনো হদিস নেই। কি আশ্চর্য দেশ! এখানে আইন নেই, বিচার নেই, শুধু আছে অবিচার, তার পাপের কালো ছায়া। চিত্রার ভাবনার ভেতরে আয়েশার খাওয়া শেষ হয়ে যায়। চিত্রার বাটির শেষ ফুচকাটা তুলতে যাবে এমন সময় হঠাৎ করে আকাশ ছেয়ে বৃষ্টি নামে। ফারাজ আগে টাকা দিয়ে দিয়েছিল। শেষ ফুচকাটা মুখে পড়ে আয়েশার হাত ধরে দৌড় দিতে যাবে, পেছন থেকে ফুচকাওয়ালা বলে ওঠে, আপা, এত বড় নোট তো ভাঙতি নেই আমার কাছে। চিত্রা তাকিয়ে মুচকি হেসে বলে, থাক, আপনার কাছেই থাক, বকশিস ধরে নিন। চিত্রা দৌড়ে গাড়ির দিকে ছুটে যায়। রাস্তার ধারে জল জমতে শুরু করেছে, বাতাস বাড়ছে। গাড়ির ঠিক দুপা দূরে পেছাতে না পেছাতেই হঠাৎ পেছন থেকে কেউ তার পা শক্ত করে চেপে ধরে। চিত্রার শরীর কেঁপে ওঠে, বুকের ভেতর ধপাস ধপাস করে ওঠে। সে নিচের দিকে তাকায়। জলের ফোঁটায় চুল আর জামা ভিজে গেছে। অন্ধকার আর বৃষ্টির ভেতরেও স্পষ্ট দেখতে পায় একটা কাদামাখা কাঁপতে থাকা হাত তার পা জড়িয়ে ধরেছে, তার পায়ের গোড়ালি। চোখ বড় হয়ে যায় তার। অস্পষ্ট কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, মরিয়ম, ওই মাইয়ারে খুঁজে বের কর জোহান। বেয়াক্কেলের মতন কাম করছস কেন? তোর চেহারা কেমনে দেখা ফেললো মাইয়া? চিৎকার করে বলল রজন। ভাই, ওই সময় কেউ পুরান ঘাটে থাকে না, আমি কেমনে জানমু? মাইয়া ঝোপের আড়ালে থেকে সব কিছু দেখছে। এত কিছু জানি না, ওই মাইয়ারই আমি চাই। মাইয়া দিয়ে কি করবেন? বান্দির লাশ আনলেই তো হইব না? জলদি চাই, আমার দেখতে হইব কোন মাইয়ার এত সাহস হয়। শালির চোখ দিয়া বহু খারাপ জিনিস দেখা ফেলাইছে, ওরে তো আমার দেখুন লাগবই। ভালো হয়েছে যে তুই অন্তত চেহারাটা দেখছিস। এখন জলদি ওই মাইয়ারে খুঁজে আইনা দে। রজন ফোন কেটে দেয়। জোহান ফোন পকেটে ভরে ফেলে। সে বৃষ্টির ভেতরে পাগলের মতন ঘুরছে। ঝোপে গলি পুরান ঘাট সব খুঁজে দেখেছে। একটা ভুলে সে এত বছরের ব্যবসা শেষ হতে দেবে না। একজন সাক্ষী বেঁচে থাকা মানে পুরো পাপের দুনিয়া শেষ হয়ে যাওয়া। আয়েশা ধীরে ধীরে মারিয়মের পায়ে তেল মালিশ করে দিচ্ছে। মেয়েটা এখনো কাঁপছে, ভয়ের ছাপ চোখে মুখে লেগে আছে। কথা বলার মতন অবস্থা নেই। চিত্রা তার পাশে বসে আছে, সে নির্বিকার। দুপুরের তো ক্লাসে মারিয়া একেবারেই সুস্থ ছিল। ঠিক তখনই বজ্র এসে পৌঁছায়। দরজা খুলে ভেতরে ঢোকে, চোখে মুখে ক্লান্তির ছাপ। সারাদিন হাসপাতালে ছিল সে, একজন ক্রিটিক্যাল রোগীর সার্জারির দায়িত্বে। আসলে ওকে বিদেশ থেকে আনা হয়েছিল ইন্টার্নদের হাতে কলমে শেখানোর জন্য। আর কয়েকটা ক্লাস করলেই তার কাজ শেষ। বজ্র সোজা গিয়ে ঢুকে পড়ে গেস্ট রুমে। সেখানে মরিয়ম, চিত্রা ও আয়েশা। সে ঝুঁকে পড়ে চেক আপ করে। এক মুহূর্তে নীরবতার পর বলে ওঠে, গলায় অভিজ্ঞতা, আশ্বস্তির সুর। সে নরম ও স্থির গলায় বলে, তেমন কিছু হয়নি, ভয় পেয়েছে মেয়েটা, বিশ্রাম করলেই ঠিক হয়ে যাবে। তবে রাতটা কেউ পাশে থাকলে ভালো হয়, যদি আবার ভয় পায় সমস্যা হতে পারে। চিত্রা চুপ করে যায়, মনে এক গাদা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি হয়েছে মরিয়মের সঙ্গে? এত ভয় পেল কেন? তাকে কেউ তাড়া করেছিল? কিছু জিজ্ঞাসা করার আগেই তো অজ্ঞান হয়ে পড়েছিল সে। তাই তো চিত্রা এখনো কিছু জানতে পারেনি। চিত্রা গভীর নিচু স্বরে আয়েশাকে উদ্দেশ্য করে বলে, আয়েশা, তুই পারবি থাকতে ওর সঙ্গে? আয়েশা দৃঢ় কণ্ঠে আশ্বাস দিয়ে বলে, সমস্যা নেই, আমি তো আছি। চিত্রা হেসে ঠোঁট বাঁকিয়ে বলে, পাশের রুমে তো অভ্র আছে, লাফাইতে লাফাইতে সেইখানে চলে যাস না বই। আয়েশা নাক কুঁচকে জবাব দেয়, আস্তাগফিরুল্লাহ আপা, আমি অনেক ভালো মেয়ে। চিত্রা হাসে, আদুরে গলায় বলে, সে তো জানি। বারান্দায় অন্ধকারে দাঁড়িয়ে ফারাজ ফিসফিস করে কথা বলছে অভ্রের সঙ্গে। তার কণ্ঠে অস্থিরতা, অনুশোচনা।
ফারাজ নিচু গলায় দূরে তাকিয়ে বলে, এই বউ নিয়ে কই যাব অভ্র? যাকে তাকে বাড়ি নিয়ে চলে আসে। এটা কি বাড়ি নাকি আশ্রয় কেন্দ্র? কি করব? বইয়ের চেহারা দেখলে না করতে পারি না, মায়া লাগে খুব। অভ্র সংক্ষেপে নির্লিপ্ত স্বরে বলে, আপনারই তো বউ। ফারাজ হালকা হেসে জবাব দেয়, তুই বেশি খুশি হইস না চান্দু, কাল তোরও বিয়ে হবে, তখন মজা বুঝবি। অভ্র মাথা চুলকে বলে, ভাই ভয় দেখায় না। ঠিক তখনই ফারাজের ফোন বেজে ওঠে। স্ক্রিনে একটা গোলাপের সাইড। অভ্র সেথায় চোখ পড়তেই সে চোখ সরু করে গম্ভীর স্বরে বলে, আমাকে দেন, আমি কথা বলি। ফারাজ ঠান্ডা গলায় অন্যমনস্কভাবে বলে, তোর সাথে কথা বলতে চাইলে তো তোকেই কল দিতাম। সে কোনো দ্বিধা না করে কল কেটে দেয়। সিগারেটের ধোঁয়ার ধারা ছেড়ে দেয়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ক্লান্ত গলায় বলে, এই মেয়েটা অনেক বেশি জেদি হয়ে গেছে। অভ্র চোখ সরু করে কটাক্ষ করে, আপনার হাতে গড়া, বুঝতে হবে না? ফারাজ চোখ নামিয়ে বলে, ইদানিং বেশি জ্বালায়। ভাবি সন্দেহ করে? না করে না, কিন্তু কতক্ষণ? আমার ফোনে কল এলে সে ধরে না, তবে ওই দিন নজরে পড়েছিল, কোনো রকমে বাঁচলাম। অভ্র গম্ভীর স্বরে বলল, আপনি হুট করে বদলে গিয়েছেন ভাই, সব ভুলে গিয়েছেন। ওই এখানে আসার পেছনে কিন্তু আপনার আলাদা উদ্দেশ্য ছিল। কই ভাই, মানুষ খুন করতে তো আপনার বুক কাঁপে না? তাহলে আপনি এখনো উদ্দেশ্য পূরণ করছেন না কেন? এত মায়া বাড়িয়ে লাভ কি? বুক কাঁপবে কেন? অভ্যাস হয়ে গিয়েছে রক্তে হাত লাগানো। সেটাই তো বলছি, বুক কেন কাঁপছে? আসলে ভালোবাসার মজে গেছেন আপনি। এখন আপনাকে বেছে নিতে হবে কোনো একটি, হয় এই দুনিয়া না হয় ওই দুনিয়া। ভাবি থাকবে না পাপ। ফারাজ কাপা গলায় শুধায়, চিত্রাকে মৃত্যু ছাড়া ছাড়তে পারবো না, সে যে আমার রক্তে মিশে গেছে। অভ্র হাসে, মৃত্যু ছাড়া ছাড়তে পারবেন না? তাহলে মৃত্যুকে ডাকুন। তবে আপনার মৃত্যু নয়। বলেই হাসে অভ্র। ভাবির জন্য সব ছাড়তে পারবেন? মরতেও পারবো, মারতেও পারবো, কিন্তু ওকে ছাড়তে পারবো না। ফারাজ রুমে ঢুকে আস্তে করে দরজাটা লাগিয়ে দেয়। চিত্রা তখন ভাতের থালা হাতে বসে আছে, মোবাইলে ডোরেমন চলছে, চোখ সেখানেই আটকে। খাবারের চেয়ে দেখায় মনোযোগ যেন বেশি। লোকমা তুলে মুখে দিচ্ছে ঠিকই, কিন্তু মনটা যে কোথাও হারিয়ে আছে। ফারাজ শার্ট খুলে ঝপ করে বাস্কেটে ছুঁড়ে ফেলে। উদাম গায়ে বিছানার উপর পড়ে চিত্রার ঠিক পেছনের শরীর ছেড়ে দেয়। হঠাৎই পেছন থেকে বাহু বাড়িয়ে কোমরটা জড়িয়ে ধরে চিত্রার, মুখটা গুজে দেয় চিত্রার কোমরে। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলে। এই মেয়েটার গা থেকে যে পরিশ্রান্তি ছড়ায়, তার রক্তে হাত রাঙালেও পাওয়া যায় না। ছাড়ুন, ভাত খাচ্ছি, চিত্রা বিরক্ত গলায় বলে। একটু জলদি খাবে? ফারাজের গলায় আবেগ ভেজা। কেন? চিত্রা প্রশ্ন ছুড়ে দেয়। তোমাকে আজ খুব প্রয়োজন আমার। কিন্তু কেন? তোমাকে জড়িয়ে ধরে একটা লম্বা নিঃশ্বাস ফেলতে চাই। মনের সব অসুখ দূর করাটা বড্ড দরকার। আমাকে জড়িয়ে ধরলেই বুঝি অসুখ পালাবে? হ্যাঁ, তুমি যে আমার সব বিষাদের একমাত্র ওষুধ। একটু ছাড়ুন তো। ফারাজ চিত্রার ওড়না ধরে টান দিয়ে বলে উঠল, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো? ভালোবেসে যাবো গো যতদিন বাঁচবো। ছেড়ে দিলেও যাচ্ছি না। এবার লক্ষ্মীটি ছাড়ুন। ফারাজ চিত্রাকে ছেড়ে দেয়। চিত্রা শেষ লোকমাটা মুখে তুলে নিয়ে ধুয়ে আসে হাত। ফিরে এসে ফারাজের পাশে বসে পড়ে। ফারাজ মাথাটা ধীরে চিত্রার কোলে রেখে দেয়। মুহূর্তেই তার চোখে মুখে শান্তির একটা অব্যক্ত স্রোত নেমে আসে। একটা প্রশান্ত নিঃশ্বাস, হারিয়ে যায় সব ক্লান্তি। চিত্রা তার চুলে আলতো করে হাত বোলায়, কপালে মন্তর ছুঁয়ে মালিশ করিয়ে দেয়। জীবনের সমস্ত ভয়াবহ ক্লান্তি, অবসাদ, বেদনা যেন এই একটুখানি যত্নেই লঘু হয়ে যায় ফারাজের কাছে। পৃথিবীর সমস্ত ঝড়ের পর তার একান্ত আশ্রয়ের নাম চিত্রা, যাকে ঘিরে তার সবটুকু সুখ নিহত। বিবিজান, ফারাজের কণ্ঠে অদ্ভুত আবেদন। চিত্রা চোখ মেলে কোমলতায়। আমি তোমার কলঙ্ক হয়ে মরতে চাই, আমায় নিজের কলঙ্ক করে নাও না। চিত্রার ঠোঁটে চাপা হাসি। সে ঝুঁকে বলে, অনুভবে প্রথম ছোঁয়াতেই আপনাকে কলঙ্কের মতন অবসাদে গিফট দিয়েছি।
এই গিট ছাড়ানো সম্ভব নয়। ছাড়াতে গেলেই ধারালো সুতায় পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত। ফারাজ চুপচাপ চিত্রার বুকে মাথা গুঁজে থাকে, একটা ছোট্ট শিশুর মতন। চোখ বন্ধ করে আধারের গভীরে হারিয়ে যায় সে। হারিয়ে গিয়ে খুঁজে ফিরে হারানো শান্তি, এক টুকরো প্রণয়। মাঝরাতে দরজার কড়াঘাতে আয়েশার ঘুম ভেঙে যায়। সে উঠে বসে পাশ ফিরে তাকায়। মরিয়ম ঘুমিয়ে আছে গভীর নিদ্রায়। আয়েশা বিরক্ত মুখে ফিসফিস করে গালাগালি দেয়। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় ঝাঁপে মন মেজাজ খিচে ওঠে। বিছানা থেকে ধীরে নেমে আসে, আলগোছে পায়ের শব্দ নিয়ন্ত্রণ করে দরজার দিকে এগোয়। চোখ তখনও ঝুলছে ঘুমের ভার। দরজার ছিটকিনি খুলে তাকাতেই থমকে যায় সে। চোখ বড় হয়ে যায় বিস্ময়ে। এই তো, মনে হয় দুখানা চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসবে। সে প্রশ্ন করে, কণ্ঠটা তখনও ঘুমে জড়ানো। এত রাতে এখানে? সকালে ঘুম ভাঙেই চিত্রা চেঁচামেচিতে। আয়েশার শরীরটা তখনও ম্যাজম্যাজ করছে। মনে হচ্ছে রাতটা যেন কেউ তার শরীর থেকে ঘুম ছিনিয়ে নিয়ে গেছে। এক অদ্ভুত জড়তা, ব্যথা ও ক্লান্তিতে ভেঙে উঠেছে তার শরীর। চিত্রার গলার শব্দে হঠাৎ চমকে উঠে বসে আয়েশা। চোখ কচলে চিত্রার দিকে তাকিয়ে বলে ওঠে, কি হয়েছে আপা? আয়েশা, মরিয়ম কোথায়? আয়েশা পাশ ফিরে বিছানার দিকে তাকিয়ে বলতে গিয়ে থেমে গেল, এই তো আমার পা। কিন্তু পাশে কেউ নেই। বিছানা খালি, যেন সেখানে কেউ কখনো ছিলই না। অথচ সে তো মরিয়মকে পাশে নিয়েই ঘুমিয়েছিল। রাতে কিছু মনে করতে পারছে না আয়েশা। মাথাটা ফেটে যাচ্ছে ব্যথায়, ভারী লাগছে সবটা, বড্ড অসহ্য রকম। চিত্রার কণ্ঠে রাগ, ভয় একাকার। তোকে তো বলেছিলাম খেয়াল রাখতে আয়েশা। খেয়াল রেখেছিলাম তো আপা, কিন্তু এত ঘুম ধরলো কেমনে বুঝতে পারি নাই। মাথাটাও যন্ত্রণা করছে খুব। চিত্রার বুক ধড়ফড় করে ওঠে। মরিয়ম মেয়েটা অসুস্থ, মানসিকভাবে ভীষণ নাজুক। ওর তো একা কোথাও যাওয়ার কথা না। তাছাড়া ওর পাশে কিছু লোক লেগেছিল, সেই ভয়ে তো তাড়াতাড়ি কাটার। তবে কিছু না বলে বাড়ি চলে গেল। কিন্তু চিত্রা তো জানে না তার বাড়ির ঠিকানা, মেয়েটা কোথায় থাকে, কার সঙ্গে থাকে, কিছুই জানা নেই। এই মুহূর্তে এক ঝাঁক দুশ্চিন্তা এসে চেপে বসে চিত্রার বুকের ওপর। ফারাজ এগিয়ে এসে হাত রাখে চিত্রার মাথায়, শান্ত গলায় বলে, চিন্তা করে লাভ নেই চিত্রা, একটু শান্ত হও, দেখি কি করা যায়। ঠিক তখনই চিত্রার ফোনে আসে এক আননোন নাম্বার থেকে কল। দম আটকে আসে তার গলায়। হাত কাঁপতে কাঁপতে কলটা রিসিভ করে। ওপাশে মেয়েলি কণ্ঠ, কিন্তু অচেনা। কিছু না বলেই একজনকে ফোন তুলে দেয়। চিত্রা বুঝতে পারে এটা মরিয়মের গলা। তার বুকের ওপর পাথরটা নড়ে উঠল। তবে মনে মনে প্রশ্নটা থেকেই যায়, এই ভোরবেলা একা কিভাবে ফিরে গেল মেয়েটা? ফারাজ চিত্রার কাঁধে হাত রেখে আলতো করে বলে, দেখলে তো, বলেছিলাম না চিন্তা করে লাভ নেই, সব ঠিক হয়ে যাবে। চিত্রা ফারাজের চোখে ব্যাকুলতার দৃষ্টিতে তাকিয়ে বলে, যদি ওই লোকগুলো আবারও মরিয়মের পেছনে নেয়, যদি ওকে মেরে ফেলে? ফারাজ একগাল নিঃশ্বাস ফেলে কাঁধ উঁচু করে বলে, কিছু হবে না, মানুষ মারা কি এত সহজ নাকি? হয়তো রাস্তাঘাটের কোনো বখাটে ছেলে ধাওয়া করছিল, তাই বলে তারা ওকে মেরে ফেলবে এমন তো নয়। চিত্রা চোখ নামিয়ে ফারাজের দিকে থেকে মুখ ফিরিয়ে নেয়। সে নিজেকে সান্ত্বনা দিতে চায় ফারাজের কথায়, তবে মনটা দোলা খেয়ে উঠল বারবার ভয়ে, সন্দেহ আর ব্যর্থতার গ্লানিতে। সে এবার আয়েশার দিকে তাকায়। আয়েশা ঝিমোচ্ছে, কপালে হাত চেপে রেখেছে। যন্ত্রণা রেখা স্পষ্ট তার ভ্রুর মাঝে। চিত্রা একটু এগিয়ে আসে, আয়েশার কাঁধে আলতো হাত রাখলো। তুই ঠিক আছিস আয়েশা? আয়েশা মাথা নাড়ায়, কণ্ঠে ব্যথা ও অসহায়তা মিশিয়ে আছে। আপা, মাথায় এমন ব্যথা করছে যেন মনে হচ্ছে কিছু ভেঙে গেছে ভেতরে। আর ভয়ঙ্কর কথা কি জানেন, রাতের কিছুই মনে নাই। আমি তো হালকা ঘুমেই অভ্যস্ত, কিন্তু আজ কিভাবে যেন পুরো রাত পার হয়ে গেল, কিছু বুঝতে পারি নাই। তার চোখ জ্বলজ্বল করে ওঠে, গলায় চাপা ক্ষোভ। রোজ ভোরে উঠে ফজরের আগে বিছানা ছাড়ি, কিন্তু আজ এত বেলা করে ঘুম ভাঙলো। মরিয়ম পাশে ছিল, কিন্তু কিভাবে গেল কিছুই তো টের পাইনি। সবটা গোলকধাঁধা, যার পথ খুঁজে পাচ্ছি না আপা।
রাত নেমেছে মেঘের চাদরের আঁচলে বিছিয়ে। আকাশের মেঘেরা কালো দীপ্তি জেলে উঠেছে। চারপাশে মুগ্ধ নীরবতা মোড়া। আজ আয়েশার বিয়ে। কাজী সাহেব এসে শুধু বিয়ে পড়িয়ে যাবেন। সাদামাটা আয়োজন, তবুও গাঢ় আনন্দে ভরপুর পুরো বাড়ি। চিত্রার ঘরটাও সবাই জড়ো হয়েছে। ফারিহা, ফারিয়া, মোহনা সবাই ব্যস্ত আয়েশাকে নিয়ে। ফারিয়া দারুণ মেহেদি দিতে পারে। আজও সে তার নিপুণ হাতে আঁকছে আয়েশার তালুতে পাতার মতন পেঁচানো নকশা। মোহনা সাজিয়ে দিচ্ছে আয়েশাকে। খুব ভারী সাজ নয়। আয়েশার ইচ্ছেও ছিল না তা। সে কখনো সাজেনি। সবসময় শুধু বলতো বিয়ের দিন সাজবো, এর আগে নয়। আজ সেই দিন। আজ সে সাজছে। আজ তার ইচ্ছেগুলো মুক্তি পেয়েছে। পাখির মতন ডানা মেলে উঠছে। আয়েশার খুশি, অথচ একপাশে বসে জমেলা কাঁদছে। বুক ফেটে যাচ্ছে যেন। ছেলে বউ মারা যাওয়ার পর আয়েশাই তো ছিল তার অবলম্বন। নিজের হাতে মানুষ করেছেন। রাত কখনো একা ঘুমায়নি। আজ সে চলে যাবে অন্যের ঘরে। কেমন করে কাটাবে রাতগুলো? বুকের ভেতর গুমড়ে উঠছে শূন্যতায়। হঠাৎ দরজায় টোকা। সবাই চমকে উঠে তাকায়। দেখে অভ্র দাঁড়িয়ে, গায়ে সাদা পাঞ্জাবি, চোখে স্নিগ্ধতা। এতটা সুন্দর করে আল্লাহ কাউকে সৃষ্টি করলে তার দিকে না তাকিয়ে থাকা দায় হয়ে পড়ে। চিত্রা চোখ টিপে হাসে। আয়েশা অভ্রর দিকে তাকায়। মনে হয় এক জীবনের অর্ধেক শান্তি বুঝি শুধু ওই মুখের মধ্যেই আল্লাহ ঢেলে দিয়েছে। চিত্রা গলা খাকানি দিয়ে উঠতে আয়েশার গাল লাল হয়ে উঠল। আয়েশা বাইরে কোনো নারীর চোখে চোখ রাখার অভ্যাস নেই তার। আজও সে অন্যের কারোর পানি চাইল না। আয়েশার দিকে চেয়ে চিত্রাকে বলল, ভাবি, ওর সাথে একটু আলাদা কথা ছিল। চিত্রা ব্যঙ্গ মিশ্রিত হেসে বলল, বুঝি, এই ভাবিরা, চলো আমরা কাবাব মে হাড্ডি না হই। সবাই হেসে উঠল। আর আয়েশার বুকের ভেতর কেমন করে কাঁপুনি বয়ে যায়। লজ্জা, ভালোবাসা, আনন্দে মিশে তৈরি হয় কাঁপুনি। সবাই ঠাট্টার হাসি হেসে বাইরে বেরিয়ে যায়। নদী মোহনা প্রাণ খুলে হাসছে। শেষবার এমনভাবে কখন হেসেছিল মনে পড়ছে না। হয়তো বিয়ের আগে। তখন অর্থ পয়সা এত না থাকলেও জীবনের সুখময় ছিল। সুখের আঁচলে লেপ্টে ছিল তারা। জীবনের এই পর্যায়ে এসে হৃদয়ে আঁচড় কেটে লিখতে ইচ্ছে করছে, শান্তি টাকায় পাওয়া যায় না। দুদিনের এই দুনিয়ায় সুখ কেনা বিলাসিতা। অভ্র এসে আয়েশার পাশে বসলো। চোখে একরাশ মায়া, ঠোঁটে এক চিলতে লাজুক হাসি। তার বাম হাতটা পেছনে লুকানো। আয়েশার নজর যায় সেখানে। সে কৌতূহল ভরে জিজ্ঞাসা করে, হাতে কি লুকাচ্ছ? অভ্র ধীরে হাতটা সামনে আনে। ছোট্ট একটা বাটিতে কাঁচা হলুদ বাটা। আয়েশার দিকে তাকিয়ে অভ্র গালে আলতো হাত রেখে আবদার করে, একটু ছুতে চাই ঘরোয়ালি, অনুমতি মিলবে কি? আয়েশার গাল রং ধরার আগেই লজ্জায় রঙিন হয়ে ওঠে। অভ্র আদরে কণ্ঠমোহ ছড়িয়ে দেয় তার মন। সে চুপচাপ গাল পেতে দেয়। অভ্রর চোখে দীপ্তি জ্বলে ওঠে। বহু প্রতীক্ষিত স্বপ্ন ছুঁয়ে ফেলছে আজ সে। হলুদে আঙ্গুল ডুবিয়ে আলতো করে ছুঁয়ে দেয় আয়েশার গাল। তৃপ্ত হৃদয়ে তখন ঠান্ডার বৃষ্টির মতন শান্তি নামে। বুকের মাঝে জমে থাকা অপেক্ষাগুলো এক নিমিষেই গলে যায়। আয়েশার মেহেদি রাঙা হাত বাড়িয়ে দেখায় অভ্রকে। অভ্রনীনের ঘরণী দেখে অভ্র চোখ চিকচিক করে ওঠে। বুক ভরে যায় গর্বে, ভালোবাসায়। আর সে আয়েশার কপালে একটি চুমু এঁকে দেয়। তারপর ভালোবাসা ভরে তাকে বুকে টেনে নেয়। চোখ বুজে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করে, রং গাঢ় হবে তো? আয়েশা খিলখিলিয়ে হেসে ওঠে, সেটা আপনার ভালোবাসার উপর নির্ভরশীল। আয়েশা নিজের দুই হাত অভ্রকে জড়িয়ে নেয়। মুখ এগিয়ে এনে গাল ছুঁয়ে দেয় অভ্রের গালে। অভ্রের গালেও লেগে যায় হলুদের ছোঁয়া। দুটি হৃদয়, দুটি শরীর একটি অনুভবে জড়িয়ে যায়। অভ্রের কানে কানে বলে ওঠে, ঘরণী, তোমায় আমি ভালোবাসি। আকাশে যতগুলো তারা তার চেয়েও বেশি ভালোবাসি তোমায়। পৃথিবীর সকল ভালোবাসা এক করলে যতখানি হবে তার চেয়েও বেশি ভালোবাসি। বাড়ি জুড়ে বিয়ের আমেজ। এলাহি বাড়ি
সাজানো হয় লাল গোলাপ আর রজনীগন্ধা। বাতাসে মিশে আছে ফুলের ঘ্রাণ। আজ আয়েশার বিয়ে। যদিও এই বিয়েতে অনেকেরই নীরব আপত্তি আছে, তবুও তারা কিছু বলেনি, কারণ অভ্র তো এই বাড়ির কেউ নয়। তাই সে কাকে বিয়ে করলো তাতে কারোর বিশেষ আগ্রহ নেই। তবে আপত্তি থাকুক বা না থাকুক, বিয়েটা হচ্ছে এলাহি বাড়িতেই। সমস্যাটা এইখানেই। রাত বাড়ছে, একে একে বাড়ির পুরুষরা খেয়ে কাজে চলে গেছে। ভোরে তারা ফিরবে। এখন রাত প্রায় 12টা। এতক্ষণ পর্যন্ত সবাই ছিল আয়েশার ঘরে। অভ্র কিছুক্ষণ আগে ফারাজের সঙ্গে ছাদে ছিল। এখন তার ঘরে ফেরার সময় হয়েছে। হঠাৎ ফারিয়া চাপটে ধরে চিত্রাকে, দুষ্ট চোখে তাকিয়ে বলে, ভাবি, আপনার বাসরের গল্পটা শুনতে চাই। চিত্রা থমকে যায়, কিছুক্ষণ চুপচাপ থাকে। কি বলবে সে? আদৌ কি তার বাসর হয়েছিল কোনোদিন? মনে পড়ে যায় সেই রাতের কথা, যখন ফারাজ প্রথম ছুঁয়েছিল তাকে প্রবল আকর্ষণে। সেই মুহূর্তেই তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল সোহাগের মুখটা। ফারাজের প্রতিটি ছোঁয়া বিষাক্ত ছোবল হয়ে কেটেছিল তার সারা শরীর জুড়ে। আবেগ নয়, ছিল শুধু অচেনা প্রতিরোধ। নদী মৃদু ধাক্কা দেয় চিত্রাকে, হেসে বলে, থাক থাক, আর বলতে হবে না। ইস, মেয়েটা তো একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। চিত্রা জবাব দিল না, শুধু মনে মনে আফসোস করে বলল, তার কেন এমন সাজানো বাসর হলো না? এমন একটা বাসি হলে তীব্র ঘৃণা আর ভালোবাসার হিংস্রতা না থাকলেও তো পারত সেই দিন। ঠিক তখনই দরজার সামনে দাঁড়ায় অভ্রনীল সরকার। সাদাসিধে শুভ্র পাঞ্জাবি গায়ে, চোখে অপার্থিব দীপ্তি। ঘরে থাকা সবাই হৈ হৈ করে ওঠে। মোহনা দুষ্টুমি করে বলে, ওরে, কে কোথায় আছিস রে? বর এসেছে, আজকে রাতটা ওদের উপভোগ করতে দে। আয়েশার লজ্জা মাথা নামিয়ে ফেলে। নদী হঠাৎ কানে কানে কিছু একটা ফিসফিসিয়ে বলে যায় তার, আর তাতেই আয়েশার গাল লজ্জায় কুঁচকে ওঠে। আজ আয়েশার পরনে জামদানি শাড়ি, গায়ে স্বর্ণের গহনা, নেই অতিরিক্ত সাজ, তবু এই মেয়েটাকে এত সুন্দর লাগছে যে চোখ ফেরানো দায়। সবাই বিদায় জানিয়ে যখন দরজার কপাটে হাত বাড়িয়ে চলে যায়, তখন পেছন থেকে অভ্র চিত্রাকে বলে, ভাবি, ভাই ছাদে আছে, আপনাকে ছাদে ডেকেছে। চিত্রা মুচকি হাসি দিয়ে বড় বউকে বিদায় দিয়ে রুম থেকে বেরিয়ে সোজা ছাদের দিকে পা বাড়ায়। দোতলায় উঠতেই প্রথম চোখ গেল সেই বন্ধ ঘরটার দিকে। কি আছে ওই ঘরে? কেন বদ্ধ করে রাখা হয়েছে তার অতীতকে? সেই অতীতই বা কি? চিত্রা শাড়ির আঁচল নাড়তে নাড়তে ছাদে যায়। গিয়ে দেখে ফারাজ হাতে মদের বোতল। চিত্রা দৌড়ে স্বামীর কাছে যায়, গিয়ে বলে, আপনি আবার এসব গিলছেন? আমাকে একটু দেন দেখি, কেমন লাগে আমিও দেখি। কি বলছো তুমি? এসব খাবে? চোখ গোল করে চিত্রার পানে চেয়ে বলল। চিত্রা ম্লান হাসে, আপনি খেতে পারলে আমি কেন পারবো না? ফারাজের মুখ গম্ভীর হয়ে আসে। কিছু বলার আগে হঠাৎ ছ্যাঁত করে একটা শব্দ হয়। ফারাজ ছাদের প্রান্তে গিয়ে মদের বোতলটা নিচের দিকে ছুঁড়ে ফেলে দেয়। ওমা, ফেলেই দিলেন তাই বলে? চিত্রার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। দিলাম, আমাকে মাতাল করার জন্য তুমি যথেষ্ট, মদের প্রয়োজন নেই। চিত্রা চুপ। বাতাসের ধাক্কায় তার আঁচল ওড়ে। দেখো, আমার আয়েশাটারও আজ বাসর। চিত্রার গলা ভারী হয়ে ওঠে। মেয়েটার বিয়ে নিজের হাতে দিব ভাবতেই পারিনি কখনো। ফারাজ মৃদু হেসে বলে, বউ, চলো না, আমরাও বাসর করি আজ। জানো, আমারও না আজ বাসরের উচ্চ তাপমাত্রা ফিলিংস পাচ্ছে। চিত্রা মুখ ভেঙচিয়ে বলে, আমার তো হচ্ছে না, হবে, আমি পাইয়ে দেব। ফারাজ নরম কণ্ঠে ফিসফিসায়, কিভাবে? চলো আগে রুমে, এখানে বাসর করা যাবে না। মশায় কামড়ে শরীরের রোমান্টিক মুড পুরাই অফ হয়ে যাবে। আর তোমার স্বামীর মশার কামড়ে অ্যালার্জির কথা জানোই তো। না, এখান থেকে এক পাও নড়ছি না। চিত্রা গো ধরে। ফারাজ চোখ টিপে বলে, তাহলে এখানেই শুরু করি, যা হবার পরে দেখা যাবে। এতেই চিত্রা লাফ দিয়ে দূরে সরে যায়। না, যাচ্ছি, চলুন রুমে যাই, কারণ আপনার ওপর কোনো ভরসা নেই। যখন তখন কুরকুরানি উঠে যায় আপনার। ফারাজ চওড়া হাসে, আজকে জম্পেশ বাসর করবো রে আবুলের নাতি। দেখি আজকের বাসরে কে ঠ্যাং ঢোকায়।
আজকের বাসরে ডিস্টাকারীর মায়েরে খালা বানাইয়া ছাড়বো। বলে ফারাজ চিত্রাকে এক ঝাপটায় কাঁধে তুলে নেয়, পথ ধরে গন্তব্যের উদ্দেশ্যে। চিত্রা চেঁচিয়ে ফারাজের পিঠে কিল ঘুষি বসায়, কিন্তু তাতে ফারাজের কিছুই আসে যায় না। মেয়ে মানুষের কাজই তো ঝোঁকের মতো তিরিং বিরিং করা। এই এই নামান, কেউ দেখে ফেলবে। কিন্তু ফারাজের গম্ভীর গলায় ঘোষণা করে, দেখলে দেখো, তোমার স্বামীর হাতেই আজকে বাসরের নাইটের ইতিহাস রচিত হবে। দেখে নিও আবুলের নাতি, লিভারের অ্যান্টিনার ছোটলোক বউ। অভ্র দরজার চিঠিনি লাগিয়ে পেছন ফিরে তাকায়। বাইরে তখন শুরু হয়েছে বৃষ্টি। কারেন্ট চলে গেলেই জেনারেটর চালু হওয়ার কথা, কিন্তু আজ হচ্ছে না কেন? কি সমস্যা হলো? একরাশ প্রশ্ন নিয়ে অভ্র ফোন করে লোককে। ওপাশ থেকে জানানো হয় ফারাজ ভাই জেনারেটর চালাতে নিষেধ করেছে। অভ্র থমকে যায়। ঠিক বুঝে উঠতে পারে না বাসর কার, তার নাকি ফারাজ ভাইয়ের। জানালার কাজ বেয়ে চুইয়ে চুইয়ে জল আছড়ে পড়ছে। কি বিকট শব্দ হচ্ছে মেঘেদের। অভ্র ঘরের মধ্যে কিছু একটা খোঁজার চেষ্টা করে। হুট করে আয়েশা সরল গলায় কর্ণে গিয়ে জোরালো ধাক্কা বসায়। কি খুঁজছেন? মোমবাতি। প্রয়োজন নেই। কেন? ফোনের ফ্ল্যাশ লাইটের চলবে। আচ্ছা। অভ্র খাটে এসে বসে আয়েশার পাশে। ফোনের আলো আয়েশার মুখে পড়ে মৃদু দীপ্তি। ঘোমটা তুলে যখন বইয়ের লাজুক মুখ দেখে, তখন নিজে ধন্য হওয়াকে অনুভব করে। বারান্দায় যাবে? চলো না, আজ একসাথে ভিজি। অভ্র হাত বাড়িয়ে দেয়। আয়েশা কিছু বলে না, কিন্তু চোখ মুখে মৌন সম্মতি স্পষ্ট। সে ধীরে অভ্রের হাত ধরে বিছানা থেকে উঠে দাঁড়ায়। বারান্দায় যেতেই পেছন থেকে অভ্র তাকে জড়িয়ে ধরে। আয়েশা গভীর একটা নিঃশ্বাস ছাড়ে। মুহূর্তেই বৃষ্টির ঝাপটায় দুটো শরীর ভিজে একাকার হয়ে যায়। ঘন আবছা আলো, জমে থাকা জল আর হৃদয়ে অস্থিরতা সব মিলিয়ে রাতটা হয়ে ওঠে অন্যরকম। তোমার পরিবার সম্পর্কে কিছুই জানলাম না। বলবে না? এই অভ্র কে? তার পরিচয় কি? অভ্র হালকা হাসে। আয়েশার ঘাড়ে মুখ গুজে বলে, আমাকে জানতে চাও ঘরণী? হ্যাঁ, অভ্রহীন সরকার। এই নামের পেছনের গল্প জানতে চাই। অন্তত সরকার বাড়ির বউ হিসেবে জানার অধিকার আমার আছে। অভ্র একটানা বৃষ্টির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, তাহলে চলো ঘুরে আসি অভ্রের অতীত থেকে। ইতালির একটি শহর। ঝড়ঝঞ্ঝাট তীব্র চলছে চারপাশে। রাস্তার ছাউনির নিচে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে 8 বছরের একটি ছোট্ট ছেলে অভ্র। ভীষণ ভয় পাচ্ছে সে। চারপাশে নিস্তব্ধতা, রাস্তার এক টুকরো মানুষের চিহ্ন নেই। এই শহরে তো মানুষের থাকার কথা নয়। বড় বড় মাফিয়া আর কালো দুনিয়ার রাজাদের অট্টালিকা ঘেরা এই জায়গা অন্যদের জগৎ থেকে আলাদা। অভ্রকে এখানে ঘুরতে নিয়ে এসেছে তার জন্মদাত্রী। জন্মসূত্রে সে ইটালিয়ান, কিন্তু বাবার বাংলাদেশি রক্ত মিশে আছে তার রং রূপে। বাবা মায়ের প্রথম প্রেম থেকে গড়া সংসারটা একসময় ভালোই ছিল, কিন্তু অভ্র যখন 6 বছর বয়সে পৌঁছায় তখন থেকেই ঝামেলা শুরু হয়। মা জড়িয়ে পড়ে অবৈধ এক সম্পর্কে। এখান থেকে একের পর এক বিপত্তি। অভ্রর তখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ভালোবাসার, কিন্তু বদলে পেয়েছিল দূরত্ব, বেদনা। মা প্রায় ভুলতেই বসেছিল তার ছেলের কথা, সংসারের কথা, ডিভোর্স চেয়েছিল। তবে অভ্র থাকার কারণে কিছুই সম্ভব হচ্ছিল না। সে তো তাদের সন্তান, তাই মারতে পারেনি, কিন্তু কঠোর শাস্তি দিতেই রেখে গেছে। ঘুরতে যাওয়ার কথা বলে ফেলে চলে যায়। সেই দিন বাবা জরুরি কাজে বাইরে ছিল। মা আইসক্রিম আনার কথা বলে অভ্রকে রেখে চলে যায়, আর ফিরে আসে না। ছোট্ট অভ্র মায়ের অপেক্ষায় ঘন্টা কাটায়, আর মা আসে না। ক্ষুধায় দুরবস্থা, কি করবে বোঝে না। বৃষ্টির জল মুখে নিয়ে আশ্রয় খোঁজে। অভ্র দাঁড়িয়ে আছে অট্টালিকার সামনে। সে দেখে ইতিহাসের সাক্ষী সব প্রাসাদ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, তবে বজ্রপাতের আলোয় সেগুলো যেন আরো ভয়ালো মনে হচ্ছে। হঠাৎ অভ্রর সামনে একটি রয়্যাল গাড়ি এসে থামলো। গাড়ির দরজা খুলে কালো পোশাকধারী একদল মানুষ নেমে আসে। একজন ছাতা ধরে দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতর থেকে নেমে আসে এক ছেলে, বয়স আনুমানিক 13-14।
বছর। অভ্র ভয়ে আরো বেড়ে যায়। এত মানুষ একসঙ্গে, কারা এরা? সে মনে মনে মা মা বলে আর্তনাদ করে, কিন্তু এবারও মা আসে না। ছেলেটা ছাউনির নিচে ঢুকে পড়তেই ছাতা ধরে থাকা লোকটাকে বলল, নো নিড টু কাম, স্যার উইল বি অ্যাংরি ইফ ইউ গেট ওয়েট ইন দি রেইন, আই উইল ম্যানেজ হিম। ছেলেটা এগিয়ে এসে অভ্রর সামনে হাঁটু গেড়ে বসে। অভ্র তাকানোর সাহস পাচ্ছে না, কুঁকড়ে আছে সে ভয়ে। লুক অ্যাট মি। অভ্র কাপা চোখে কোনো মতে তাকায়। একজোড়া কালো আর বাদামি মিশ্রিত গোড়া তীক্ষ্ণ দৃষ্টি জোড়া হৃদয়ে গিয়ে বিঁধে তার। হোয়াটস ইউর নেম? অভ্র অভ্রনীল সরকার। আর ইউ বাঙালি? অভ্র মাথা নাড়ল চুপচাপ। ছেলেটি মৃদু হাসলো, সেই হাসিতে মুক্ত ঝরে। আমার সঙ্গে চলো, আই উইল গিভ ইউ এভরিথিং। খাবার দেবেন? অভ্র কাপা কণ্ঠে প্রশ্ন। ছেলেটি হাসলো, বলল, এভরিথিং। তাহলে যাব। সরলে মনে বলে উঠল অভ্র। পাপের দুনিয়ায় আরেকজন সদস্য যুক্ত হলো। অভ্র এইসবে কিছুই বোঝে না, তবে সেই তীক্ষ্ণ চাহনিতে মাঝে মায়া অনুভব করে সে। অচেনা ভালো লাগা তার মুখে ছোট্ট একটা হাসি ফুটে ওঠে। উইল ইউ বি মাই ফ্রেন্ড? ছেলেটি মাথা নাড়ল। সঙ্গী হব। তোমার নাম কি? এলাহি। আমি ফারাজ এলাহি। সেই দিন থেকে অভ্রের জীবন বদলে যায়। এক সময় এমন ভাবে কেটে গিয়েছে, বাবা মাকে ভুলতে শুরু করে সে। সময়ের কত ক্ষমতা, সব কেমন করে ভুলিয়ে দিতে পারে সে। সেই দিনের বাচ্চা অভ্র হয়ে ওঠে ফারাজে এলাহির সবচেয়ে বিশ্বস্ত লোক, জীবনের অংশ, পাপের অংশ। এই যে নকল এলাহি কত কথা বলে, এইখানে কত হাসাহাসি করে, অথচ অভ্র যেই ফারাজকে চিনে সে কখনোই হাসে না, খুব বেশি কথা বলে না, মানুষ মারে পাখির ন্যায়, প্রতিশোধের দহনে দগ্ধ। অভ্র বাস্তবতায় ফিরে আসে। বাইরের বৃষ্টির বেগ বাড়ছে, বৃষ্টি তাকে বারবার অতীতে নিয়ে যায়। সে কিছু বলতে যাবে, তার আগেই নির্বাক আয়শা ডুকরে কেঁদে উঠল। কি হয়েছে ঘরণী? কান্না ভেজা কণ্ঠে জবাব দেয় আয়শা। আপনার অতীত এত কষ্টের, জানলে কখনোই আপনার সঙ্গে এত ঝগড়া করতাম না, পচা পচা কথা বলতাম না। অভ্র চোখ মুছে দিয়ে জবাব দেয়, না রে ঘরণী, তোর মুখে পচা কথা না শুনলে আমার যে রাতে ঘুম আসে না। আসলেই? হ্যাঁ রে পাগলি, কোমল স্বরে বলল। বাপের রাজ্যে সদস্য মানে কি বোঝানো হয়েছে? জিজ্ঞাসু চোখে তাকায়। কি জানি, নিজেও জানি না, নিঃস্বভাবে জবাব দেয়। আয়েশার ভ্রু কুঁচকে দ্বিধা নিয়ে জিজ্ঞাসা করলো, ফারাজ ভাই কি এমনই ছিল যে? আর ওই মাফিয়াদের শহরে সে ওই সময় কি করছিল? রাস্তা দিয়ে যাচ্ছিল, সাদামাটা ভঙ্গিতে জবাব দেয়। ও, তারপর? আর মায়ের খোঁজ পাননি? পেয়েছি। কোথায়? কবরে। মা ততদিনে মারা গিয়েছিল। ইতালিতে বাবার খোঁজ অনেক করেছিলাম, পাইনি। বাংলাদেশে এসে বাবার খোঁজ পাই। বাবা আমাকে অনেক ভালোবাসতেন, মৃত্যুর আগ পর্যন্ত ছেলের খোঁজ চালিয়েছিলেন তিনি, কিন্তু আমাকে খুঁজে পাওয়া তো দুষ্কর ছিল। বাবার সঙ্গে দেখা হয়েছে? কাপা গলায় প্রশ্ন ছুড়ে। হ্যাঁ, নির্বিকার কণ্ঠে বলল। আপনার বাড়ি কোথায় তাহলে? আমার আসল ঠিকানা? দৃষ্টিকে স্থির রেখে বলল, সরকার বাড়ির কথা জিজ্ঞাসা করছি। বাড়ি ধারায়, ঘর জায়গা সম্পত্তি সবই আমার নামে পড়ে আছে, তবে ভোগের কোনো ইচ্ছে নেই। আমি যতটুকু পেয়েছি তাতেই খুশি। আমাকে সরকার বাড়ি নিয়ে যাবেন? তোমারই তো বাড়ি, যখন বলবে নিয়ে যাব। অভ্র আর কিছু বলার সুযোগ পেল না। তার ঠোঁটের উপর আয়েশার অধর নিমিষেই সিল মেরে দিল। মুহূর্তেই ভারী হয়ে উঠল। বাতাসের ফাঁকে ফাঁকে নিঃশ্বাস জমে উঠল এক অনুচিত্তের আকাঙ্ক্ষায়। অবাধ্য স্পর্শরা নিঃশব্দে বেইমানি হয়ে উঠল, অথচ তাতে কোনো গ্লানি ছিল না, ছিল কেবল একটা প্রগাঢ় তৃষ্ণা, যা ভাষার গণ্ডি পেরিয়ে গিয়েছিল। দুটো শরীর, যাদের রন্ধে রন্ধে এখনো বৃষ্টি শীতলতা লেগে আছে, যার পরস্পরের বুকে খাঁচায় গেঁথে গেল। দুটো ভেজা শরীর একে অপরের আড়ষ্ট হয়ে উঠল, সমুদ্রের ন্যায় আছড়ে পড়ল। অপ্রত্যাশিত ছোঁয়ারা
গভীর হলো সেই সঙ্গে ভালোবাসার এই রাতে ভালোবাসার তীব্র উত্তাপ ছড়িয়ে নিল দুটো বৃষ্টির মরশুমে ঘেরা দেহ মনে। হাসপাতালে করিডোর জুড়ে চিৎকার করে কাঁদছে চিত্রা। ফারাজ তাকে থামাতে পারছে না। চিত্রার কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে। একটার পর একটা শোক কেন তার ছোট্ট জীবনকে এইভাবে চেপে ধরেছে? কেন বারবার মৃত্যু এসে ছুঁয়ে যাচ্ছে তার প্রিয়জনকে? আজ তার মামা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সেই দিনও চিত্রা এসেছিল তাকে দেখতে। মামা শুধু চেয়েছিলেন তার দিকে, নিঃশব্দ নিস্পন্দন সেই চাহনি, কিন্তু কিছু বলেনি, একটুও সান্ত্বনা দেয়নি। অথচ চিত্রা ভীষণ চেয়েছিল তিনি কিছু বলুক, একবার শুধু মাথায় হাত রেখে মা বলে ডাকুক। কোনায় দাঁড়িয়ে আছে মাহাদি, সে পাথর মূর্তির ন্যায় নির্বিকার, তার চোখের ভাষা হারিয়েছে। সোহাগ ফুপিয়ে কাঁদছে। বাবা ছিল তার জীবনে আশ্রয়, মাথার উপরে বিশাল এক ছায়া, সেই ছায়াটুকু আজ হারিয়ে গেছে। হারানোর যন্ত্রণা কেবল তারাই বোঝে যাদের হারায়। মার্জিয়া স্তব্ধ চোখে তাকিয়ে আছেন স্বামীর নিথর দেহের দিকে, চোখে অশ্রুর ধারা, তবুও যেন কোনো অনুভব নেই। বুকের ভেতর জমে আছে অজস্র অনুশোচনা। হয়তো নিজেকেই দোষ দিচ্ছেন। শেষ সময়গুলোই তার ব্যবহার ছিল কঠিন, রুদ্র বলে। মানুষটা কথা বলার ক্ষমতা থাকলে হয়তো বলতো, আমার খুব যন্ত্রণা হয় গো মাহাদির আম্মা। এমন কইরা বলল না, কিন্তু সে আর কিছুই বলার ক্ষমতা রাখেনি। মার্জিয়া 12 বছর বয়সে বিয়ে হয়েছে। আজ তার বয়স 65-র কাছাকাছি। বিয়ের 10 বছর পর সাধনা করে মাহাদি তাদের সংসারে আসে। কত কথা শুনতে হয়েছিল বাচ্চা হয়নি বলে, তবে মাহাদির বাবা কখনো তাকে ফেলে দেয়নি। তার সাহস হয়ে তাকে আগলে রেখেছিলেন। প্রতিটি মুহূর্তে তার হয়ে প্রতিবাদ করেছিলেন। নিজের মায়ের অন্যায়ের জবাবও দিয়েছিলেন। এই লোক কত ভালোবেসেছিলেন। পূর্ণিমার রাতে একসঙ্গে হাঁটতে খুব ভালোবাসতেন, আর অসুখে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত হাঁটা বাদ দেননি। মৃত্যু হলে কি ভালোবাসা কমে যায় নাকি? যেই জোড়া আল্লাহর উপর থেকে সৃষ্টি করে, তাদের ভালোবাসা কখনো কমে না। চিত্রা ফারাজকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদছে। ফারাজের পাঞ্জাবির বুক ভিজে একাকার। কাঁদতে কাঁদতে ঢলে পড়েছে সেই ফারাজের বুকেই। চোখ বুজে শুধু হাহাকার। অপ্রকে আসতে মানা করেছিল ফারাজ, তবুও সে এসেছে। আয়শাও নিজেকে আর ধরে রাখতে পারেনি। চিত্রার জন্য জীবনের প্রথম রাতটাও তিক্ততায় ভরিয়ে তুলেছে সে। বাইরে ফজরের আজান ভেসে আসছে, আকাশের কিনারায় ভোরের আলো, কিন্তু তাদের চারপাশে শুধু মৃত্যু আর বিষাদ। ফারাজ চিত্রার কাঁধে হাত রেখে তাকে গাড়িতে তুলে নেয়। অন্য পাশে লাশবাহী গাড়িতে মৃতদেহ তোলা হয়। এখন বাড়ির দিকে রওনা হবে। শেষবারের মতন প্রিয়জনকে নিয়ে যাওয়া হবে তার আপন ঠিকানায়। চিত্রা দম ছেড়ে দিয়েছে ফারাজের বুকে। কান্না, ক্লান্তি আর নিঃশেষ হয়ে যাওয়া শরীরটা হেলে পড়েছে তার উপর। বিশ্রামের প্রয়োজন এই মেয়েটির, খুব দরকার। অথচ এই মেয়েকে কাতে ব্যথা দিতে দেশ পাড়ি দিয়ে এখানে আসা ফারাজের কিন্তু পারেনি। না পেরে আজ সে নিজেকেই কাঁদছে তার শোকে। ভালোবাসা এতটা তীব্র, এতটা ভয়ঙ্কর হতে পারে, জানা থাকলে নিজের পাপময় দুনিয়া ছেড়ে সে কখনো এখানে ফিরে আসতো না। বাদ জোহর জানাজা পড়ানো হয়। লাশের খাটিয়া বহন করার সময় সোহাগের মনে হচ্ছিল জীবনটা এমন না হলেও পারত। কেন খোদা তার অর্ধেকটা আয়ু বাবাকে লিখে দিল না? শেষটা তো সুন্দর হলেও পারত। চিকিৎসা হচ্ছিল তার, ধীরে ধীরে সুস্থ হচ্ছিল সে। যেই মানুষটা সারাটা জীবন খেটে খাওয়া পরিশ্রম করে তাদের মানুষ করেছে, তাকে কিছু দিতে পারলো না, না সুখ না শান্তি, উল্টো সারাটা জীবন চাপ দহনে পুড়েছে লোকটাকে। শেষ সময়েও হয়তো পরিবারের কথাই ভেবেছিল। তার যাওয়ার পর পরিবারটা কিভাবে রয়ে যাবে, নাকি সাজানো সবটা অগোছালো রয়ে যাবে। চিত্রা উঠানে এক পাশে নীরবে পড়ে আছে, চোখের সামনে পাশঝাড়, তার পাশেই কবরটা। কাল পর্যন্ত যে মানুষটা পাশে ছিল আজ মাটির নিচে, আর কখনো সে ফিরবে না। এই ক্ষণিকের পৃথিবীতে কেউ কারোর নয়, তা জেনেও কেন এত মায়া জন্মায়? কেন এই যন্ত্রণাগুলো এত গাঢ় হয়, সহ্য করার ক্ষমতা হয়?
ফারাজ দাফনের কাজ শেষ করে কাজে বেরিয়েছে। জরুরি একটা কাজ, তা শেষ করতেই না পারলে হয়তো আরেকটা শোক চলে আসবে। শেষ করে তাড়াতাড়ি ফিরবে সে। মৃত্যুর জন্য তো আর জীবন থেমে থাকে না। এই পৃথিবীতে শোক আর কাজ পাশাপাশি চলে, একসঙ্গে হাঁটে। তবুও তার ভাবনা শুধু একটাই কথা, চিত্রার কাছে ফিরতে হবে। সন্ধ্যা নেমেছে। চিত্রা মামার ঘরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে নিঃশব্দে। আলনায় ঝুলে থাকা পুরনো ফতুয়া, পাঞ্জাবি আর লুঙ্গিগুলোকে মিলিয়ে মলিন লাগছে তার চোখে। মনে হচ্ছে এইসবের ভেতরেও শোক লেগে আছে। মানুষটা নেই, তাই হয়তো তার পোশাকগুলোও ক্লান্ত, অসুস্থ। এই ঘরে যে মানুষটার সুতো নিঃশ্বাস ফেলতো, সে আর কখনো ফিরবে না। ঘরের আসবাবগুলো আর তার চেনা স্পর্শ পাবে না, চেনা গন্ধে ভরে উঠবে না এই নিঃসঙ্গ বাতাস। চিত্রার চোখের জল চলে আসে। একটার পর একটা শোক তাকে ধ্বংস করছে, নাকি ভাঙচুর করে নতুন করে গড়ে তুলছে, তা বুঝতে পারছে না সে। চুপচাপ গিয়ে খাটে বসে পড়ল চিত্রা। ঠিক তখনই ঘরে হুড়মুড় করে ঢুকে পড়ে আয়শা। হাঁপাচ্ছে মেয়েটা, চোখ চোখ কপালে। চিত্রা তাকাতেই সে বলে উঠল, আপা, ফারাজ ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে।